আমরা আজকে ইরান আর ইসরায়েলের মধ্যেকার যে পরিস্থিতি তা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। মানে অবস্থাটা তো খুবই বিপজ্জনক দিকে গোড়াচ্ছে। হ্যাঁ, একের পর এক হামলা পাল্টা হামলা চলছে, উত্তেজনা একদম চরমে। এই আলোচনার লক্ষ্য হবে পুরো বিষয়টা, মানে সংঘাতের মূল কারণ, ঘটনাপ্রবাহ আর এর ভেতরে জটিল রাজনীতিটা তুলে ধরা। একদম শুরুতেই তো দেখলাম ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন আর ইরানের অপারেশন ট্রু প্রমিস 3। হ্যাঁ, ইরানের ইস্ফাহান তেহরানে হামলা হয়েছে, আবার ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম, রিশন লেজিওনেও ইরানের মিসাইল পড়েছে। মানে দুদিকেই বেশ বড় ঘটনা। এর মধ্যেই আবার জেনেভায় একটা কূটনৈতিক দৌড়ঝাঁপের খবর আসলো। E3 দেশগুলো মানে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, হ্যাঁ, তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছিল। কিন্তু ইরান তো খুব কড়া অবস্থানে বলছে হামলার মধ্যে কোনো আলোচনা নয়। এটা কি শুধুই কথার কথা? না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্কিচি কিন্তু বেশ স্পষ্ট করেই বলেছেন, হামলা না থামলে কোনো অর্থপূর্ণ আলোচনা সম্ভব না। আমেরিকার সাথেও সরাসরি কথা বলতে নারাজ। কারণটা কি? তারা মনে করছে ইসরায়েলি হামলায় আমেরিকার মদদ আছে। তবে জেনেভায় যে উনি গেলেন, এটাকে E3 দেশগুলো হয়তো একটু ইতিবাচকভাবে দেখছে। একটা ক্ষীণ সম্ভাবনা আর কি। আচ্ছা, অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কথাবার্তা তো পরিস্থিতি আরও জটিল করে তুলছে। বলছেন 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, ইরানের প্রতি তার পুরনো কড়া মনোভাব তো আছেই, এমনকি আয়াতুল্লাহ খামেনিকে সরানোর হুমকিও শোনা যাচ্ছে। আমেরিকার জড়িয়ে পড়ার ঝুঁকিটা আসলে কতটা? ঝুঁকিটা তো বেশ বড়ই। দেখুন, ইরানের খুব কাছেই ইরাক, বাহরাইন, কুয়েট, কাতার, আরব আমিরাত, এখানে আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটি। আর এগুলো ইরানের মিসাইলের পাল্লার মধ্যে। একদম, মাত্র ৩-৪ মিনিটের দূরত্ব। এটা আমেরিকার জন্য একটা বিরাট মাথা ব্যথা। শুধু সামরিক ঝুঁকিই তো নয়, তাই না? হরমুজ প্রণালীর ব্যাপারটা আছে। ঠিক, বিশ্বের প্রায় 20% তেল তো এই পথেই যায়। ইরান যদি এটা বন্ধ করার হুমকি দেয় বা কিছু করে, এর মধ্যেই তো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়তে শুরু করেছে। আর আমেরিকার ভেতরের রাজনীতি, সেটাও তো একটা ফ্যাক্টর। অবশ্যই, রিপাবলিকান দলের মধ্যেই তো দেখুন না বেশ বিভক্তি। একদিকে টাকরসেনের মতো লোকেরা বলছেন আমেরিকার বাইরে ঝামেলায় জড়ানো ঠিক না, নন ইন্টারভেনশনিস্ট ধারা আর কি। হ্যাঁ, আর অন্যদিকে টেড ক্রুজ, লিন্ডসে গ্রাহামের মতো নেতারা ইরানের বিরুদ্ধে একদম কঠোর ব্যবস্থার পক্ষে। তার মানে আমেরিকার সিদ্ধান্ত নেওয়াটাও এত সহজ হবে না। জনমতও তো খুব একটা পক্ষে নেই, তাই না? হ্যাঁ। ওয়াশিংটন পোস্টের একটা পোল দেখলাম। হ্যাঁ, ৪৫% আমেরিকানি হামলার বিরোধী। এই অভ্যন্তরীণ চাপ, জনমত, এগুলোও ট্রাম্প প্রশাসনকে ভাবতে হচ্ছে। আচ্ছা, তাহলে ইসরায়েলের দিকটা একটু দেখি। তাদের মূল লক্ষ্যটা কি হতে পারে? শুধু পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, নাকি আরও বড় কিছু? সেটাই প্রশ্ন। অনেকে আশঙ্কা করছেন এটা হয়তো রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের একটা চেষ্টা। নেতানিয়াহুর বর্তমান অতি ডানপন্থী সরকার আর সামরিক নেতৃত্ব কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে। যদিও আগে তো নেতানিয়াহু এটা চেষ্টা করে পারেননি, তাই না? হ্যাঁ, ২০০৯ থেকে ২০১৩র মধ্যে একবার চেষ্টা হয়েছিল, কিন্তু তখন সামরিক বাহিনীর ভেতরে বিরোধিতা ছিল, হিজবুল্লাহর হুমকি ছিল, ওবামা প্রশাসনও চাপ দিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি কি কিছুটা ভিন্ন? কিছুটা তো বটেই। বর্তমান সামরিক নেতৃত্ব নেতানিয়াহুর প্রতি বেশি অনুগত। হিজবুল্লাহও কিছুটা চাপে, কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, বিশেষ করে ফোরডোরের মতো সাইট, সেগুলো তো খুব সুরক্ষিত। খুবই সুরক্ষিত। পাহাড়ের অনেক গভীরে, সাধারণ বোমায় ধ্বংস করা প্রায় অসম্ভব। তাই হয়তো ইসরায়েল শুধু নিউক্লিয়ার সাইট নয়, বরং কমান্ড সেন্টার, সিনিয়র কমান্ডারদের টার্গেট করছে, শাসন কাঠামো দুর্বল করার চেষ্টা। এই উত্তেজনার আঁচ তো আশেপাশের দেশেও পড়ছে। পাকিস্তান নিয়ে একটা খবর দেখলাম। হ্যাঁ, ইসরায়েলের সাবেক এক প্রতিরক্ষামন্ত্রী মেয়ার মাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ধ্বংসের হুমকি দিয়েছিলেন। পাকিস্তান অবশ্য খুব কড়া জবাব দিয়েছে। এই সংঘাতের ফলে পাকিস্তানের অর্থনীতিতেও তো চাপ পড়ছে। সীমান্ত বাণিজ্য, জ্বালানি। অবশ্যই, আঞ্চলিক প্রভাবটা বেশ গভীর। আর এই সব কিছুর আড়ালে গাজার অবস্থাটা কি? সেখানে তো হামলা থামেনি। একদমই না, গাজায় ইসরায়েলি হামলা চলছেই। ফিলিস্তিনিদের মৃত্যু, মানবিক সংকট সব বেড়েই চলেছে। এটা যেন এই বড় সংঘাতের ডামাডোলে চাপা পড়ে যাচ্ছে। সব মিলিয়ে তাহলে পরিস্থিতিটা খুবই জটিল। এটা শুধু ইরান ইসরায়েলের সামরিক সংঘাত নয়, এর সাথে কূটনীতিক, রাজনীতিক, অর্থনৈতিক অনেক সমীকরণ জড়িয়ে আছে। আমেরিকার সম্ভাব্য ভূমিকা, ইসরায়েলের দীর্ঘমেয়াদী লক্ষ্য, ইরানের প্রতিরোধ ক্ষমতা, সবকিছু মিলিয়ে অবস্থাটা খুবই অনিশ্চিত।
যা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বা পুরনো মিত্রতার সমীকরণে কোনো স্থায়ী পরিবর্তন আনবে? বিশেষ করে যখন এই দেশগুলোর নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতেও এত বিভেদ স্পষ্ট, ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা বলা সত্যি খুব কঠিন।